কারণ শাকিব খানকে ছাড়া তো আর কেউ নাই যে তাকে নিয়ে করানো হবে। বাংলাদেশে থাকলেও শাকিব খান আছে, না থাকলেও শাকিব খান আছে। গত ১৫ বছর ধরে তার সাথে লড়াই করার মতো এমন তো কোনো নায়ক এখনো জন্ম হয় নাই। মেইনস্ট্রিম যেসব নায়িকারা আছে তাদের বর্তমানে ফিটনেস নেই। কিছু, কিছু আছে সারা বছর কন্ট্রোভার্সিতে থাকে ফ্যামিলি নিয়ে। আবার কিছু, কিছু আছে ভালো অভিনয় করতে পারে না। এরকম মেইনস্ট্রিম যেসব নায়িকারা আছে বাংলাদেশে, আমার কাছে মনে হয় না কোন নায়িকা এখন বর্তমানে শাকিব খানের সাথে যায়। তো এটা নিয়েও প্রবলেম। কেন শাকিব খান মানে এরা সবকিছুর মধ্যে শাকিব খানকে টেনে একটা আলোচনা করতে চায়, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায়, যেন তারা নিজে তাদের ইন্টারভিউ কে দেখবে? তারা যদি সারাদিন ছাগলের মতো মেয়ে করে তাদের ইন্টারভিউ তো কেউ দেখবে না। পুরনো একজন অভিনেতা আছে, আমি নাম ধরেই বলি, তার সে কিছু করলে আমার ছেড়া যায় না। তো ওমর সানি নাম ওনার। উনি সম্ভবত ওনার বয়স আমার মনে হয় ৫৫ বছর সম্ভবত ওনার বয়স। উনি বলছে আমাদের সময় আমরা ১২ বছর ১২টা সিনেমা করতাম, ১২ বছর খেলতাম, আমরা ১২ বছর ব্লকবাস্টার দিতাম। ওনার সময়টাই ছিল না কখনো। উনি বাংলাদেশের দ্বিতীয় সারির একটা অভিনেতা ছিল, সম্ভবত ২-১টা সিনেমায় হিট গেছে, উনার কোনোদিন সময় ছিল না। হ্যালো এভরিওয়ান, পডকাস্ট উইথ আবেগী সাকিবিয়ান্স এর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে সাকিবিয়ানকে সঙ্গে পেয়েছি তার নাম আব্দুল। আপনারা কম বেশি আমার চ্যানেল যারা ফলো করেন তারা আব্দুলের নামটা শুনেইছেন, এবং সব থেকে বড় কথা আমি খুব এক্সাইটেড, আমার খুব হিংসে হচ্ছে আব্দুলের একটা বিষয়ের জন্য। আব্দুল, ব্যাপারটা হচ্ছে এখন তুমি দুবাইয়ে আছো, আর দুবাইতে দরদের বুর্জ খলিফার প্রমোশন, রাজকুমারের প্রমোশন, এগুলো সব হবে, তুমি দুবাইয়ে আছো, আমরা সবটাই অনলাইনের মারফত দেখতে পাবো। তো প্রথমেই প্রশ্ন এটা যে কতটা এক্সাইটেড লাগছে যে দুবাইয়ে এরকম একটা গ্র্যান্ড প্রমোশনের অর্গানাইজ করা হচ্ছে? হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড, আর আশা করি যদি সময় হয়, অনেক সময় আমরা তো এখানে কাজে কর্মে আছি, আমাদের জব আছে, যদি সময় মিলে সবকিছু ঠিকঠাক খাপে খাপ হয় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব দরদের ইভেন্টে বা রাজকুমারের ইভেন্ট যেটাই হোক, চেষ্টা করব যাওয়ার জন্য, যদি সময় সবকিছু ঠিকঠাক মতো হয়। আর এবারে হয়তো প্রথমবার কোনো বাংলা সিনেমার প্রমোশন হবে বুর্জ খলিফায়। এর আগে প্রথম বাঙালি হিসেবে আমি দেখেছি যিশু সেনগুপ্ত, তোমাদের কলকাতার যিশু সেনগুপ্তকে দেখানো হয়েছে বুর্জ খলিফায়। সেটা সম্ভবত একটা তেলুগু সিনেমার কারণে, তেলুগু সিনেমার প্রমোশনে। তো বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার একটা এরকম একটা ইতিহাস হতে যাচ্ছে, সেটা নিয়ে তো অবশ্যই খুবই আশাবাদী। দেখা যাক কি হয়, আমি তো খুব এক্সাইটেড। এবং এই বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার যে মানুষটির হাত ধরে বুর্জ খলিফায় বাংলা সিনেমা উঠছে, সেই মানুষটির নাম শাকিব খান, মেগাস্টার শাকিব খান। এটা নিয়ে কতটা এক্সাইটেড? এক্সাইটেড আমি খুব একটা বেশি না, কারণ আমি এক্সাইটেড না এই কারণ শাকিব খানকে ছাড়া তো আর কেউ নাই যে তাকে নিয়ে করানো হবে। বাংলাদেশে থাকলেও শাকিব খান আছে, না থাকলেও শাকিব খান আছে। গত ১৫ বছর ধরে তার সাথে লড়াই করার মতো এমন তো কোনো নায়ক এখনো জন্ম হয় নাই বা তৈরি হয় না এখন পর্যন্ত। তো আমি ওই রকম কোনো এক্সাইটেড না যে শাকিব খান। আমি জানি যদি কোনো ইতিহাস হয় সেটা শাকিব খানকে দিয়ে হবে, কারণ তার সাথে লড়াই করার মতো তো আপাতত মাঠে কেউ নাই। তো এটা এই কারণে আমি অতটা এক্সাইটেড না। আবার এটা ফ্যান হিসেবে এক্সাইটেড যে আমাদের পছন্দের হিরোকে নিয়ে একটা প্রমোশন স্ট্র্যাটেজি ফলো করবে প্রযোজকরা, সেটা নিয়ে এক্সাইটেড। তবে আমি যদি বাংলা সিনেমা প্রেমী হিসেবে বা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাহলে আমার কাছে মনে হয় না যে শাকিব খান ছাড়া আর কারো পক্ষে এখন বর্তমানে এটা সম্ভব। আমি দর্শকদের একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আব্দুল কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড একটি ছেলে, এবং আব্দুলকে ভালো লাগে এই কারণের জন্য, ওর যেটা মনে সেটা মুখে, ও যেটা ওর মনে হয় সেটা ও বলার ক্ষমতা রাখে। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, তুমি যে আবেগী সাকিবিয়ান যে এপিসোডটা চালু করেছে, আমার মনে হয় না আমি আবেগী সাকিবিয়ান। আমার কাছে মনে হয় আমি শাকিব খানের ভক্ত, তবে ভালো কাজের, খারাপ কাজের আমি ভক্ত কখনোই না। আমি শাকিব খানের যে সিনেমাটা খারাপ ওটা আমি অবশ্যই খারাপ বলি, আমার কাছে ভালো না লাগলে আমি অবশ্যই খারাপ বলি। অনেকে আসা হয়তো দেখা যায় যে পুরো অন্ধভক্ত, যে শাকিব খানের সিনেমা যে বানাক, যাই কিছু হোক সবকিছুই ভালো, কিন্তু আমার কাছে একদম প্রথম থেকেই ভালো না লাগলে আমি কখনোই সেটাকে ভালো বলতে পারি না। এবং এটা আমি ভবিষ্যৎ যতদিন আছি আমি এটাই ফলো করে যাব, কারণ ফ্যান হলেই যে তার সবকিছু ভালো দেখতে হবে আমি এটা মনে করি না। আমি মনে করি যে ভালোটাও দেখতে হবে, খারাপটাও দেখতে হবে। যদি খারাপটা না ধরিয়ে দেয় তাহলে তো সে ভবিষ্যতে ভালোটা করার আগ্রহ থাকবে না। আমরা যদি ফ্যান হিসেবে তার খারাপটা দেখিয়ে দেই তাহলে কিন্তু সে তার পরবর্তী যে কাজটা ওই কাজটা ভালো করার চেষ্টা করবে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে সবারই উচিত ভালো কাজকে ভালো বলা,
শুধু ফ্যান বলেই যে সব কাজকেই ভালো বলতে হবে এটা আমি মনে করি না। মানে আমরা এটা বলতে পারি যে আব্দুল হচ্ছে ভালো কাজের সাপোর্টার। অবশ্যই আমি এবং এটা মনে করি যে আমাদের যে ঈদে যে কয়েকটা সিনেমা আসতেছে, সম্ভবত 12টা সিনেমা, তো 12টা সিনেমার মধ্যে 3-4টা সিনেমা হয়তো একটু দেখার মতো, বাকিগুলা তো বস্তা পচা। তো বাকিগুলা হলই পাবে না। এখন 12টা টোটাল 13টা সিনেমা হল, সরি 13টা সিনেমা রিলিজের মুক্তিপ্রাপ্ত অপেক্ষা আছে। তো সেখানে ধরো সিনেমা রিলিজ হবে 6 থেকে 7টা, আর 5টা তো হলই পাবে না, 5-6টা হল পাবে না, ওটা চলে যাবে। প্রতি বছর এরকম হয়, ধরো 10-12টা সিনেমার লিস্ট আসে, দেখা যায় 8-10টা সিনেমা তোমার হলই পায় না, তখন তারা রিলিজ পিছিয়ে দেয়। তো এরকম এখন তো 13টা লিস্টে আছে, 5-6টা অলরেডি কোনো হল পাবে না, ওরা চলে যাবে, আর 6-7টা হয়তো রিলিজ হবে। তার মধ্যে 3-4টা সিনেমা যেমন রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, আর একটা আছে শরীফুল রাজের কয়েকটা ভালো ভালো কাজ আসছে। হ্যাঁ, কাজল রেখা। তো এরকম কয়েকটা ভালো সিনেমা আসছে। তো আমি আশা করি রাজকুমার যেমন ভালো চলবে, অবশ্যই অন্যান্য সিনেমাগুলো যেগুলো ভালো সিনেমা সেগুলো ভালো চলবে, এটা আমি আশা করি। কারণ সেটা ভালো সিনেমা চললে আমাদের ইন্ডাস্ট্রির লাভ হবে, ইন্ডাস্ট্রিটা বড় হবে। আচ্ছা, এই যে তুমি বললে এক্ষুনি যে বাকি সিনেমাগুলো হল না পেয়ে চলে যাবে, আমার তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমার কি মনে হয় তাহলে তারা কেন ঈদটাকে টার্গেট করে সিনেমাগুলো আনে? এটা তো খুবই সহজ একটা ইজি একটা উত্তর। সেটা হচ্ছে ধরো শাহরুখ খানের যখন জিরো সিনেমাটা আসছিল, তখন ইয়াসের একটা কেজিএফ সিনেমাটা আসছিল, ওই সময় কিন্তু ইয়াসকে কেউ চিনতো না ইন্ডিয়াতে। তার হয়তো সাধারণ কয়েকটা ফ্যান ফলোয়ার ছিল তার ইন্ডাস্ট্রিতে, পুরো ইন্ডিয়াতে কেউ কিন্তু ইয়াসকে চিনতো না। যখন শাহরুখ খানের মতো একটা সুপারস্টারের সিনেমাকে টক্কর দিয়ে শাহরুখ খানের সিনেমাটা ভালো হয় নাই, জিরো সিনেমাটা অনেকের কাছেই ভালো লাগে নাই, ভালো না হওয়ার কারণে সবাই কম্পেয়ার করা শুরু করছে যে দেখো এত বড় একটা মেগাস্টারের সিনেমা এরকম হয়েছে, আর দেখো সাধারণ একটা ইন্ডাস্ট্রি, ছোট একটা ইন্ডাস্ট্রি থেকে কত ভালো একটা সিনেমা আসছে। যখন এই কম্পেয়ারটা শুরু হয়ে যায়, তখনই কিন্তু ওই সিনেমাটার কেজিএফ এর একটা বুস্ট হয়, যেটাকে আমরা বলি অনেক ভালো প্রমোশন হয়ে গেছে। ধরো কেজিএফ যদি শাহরুখ খানের সাথে ক্ল্যাশে না আসতো, আমার মনে হয় না এত বড় সাকসেস পেতো কেজিএফ সিনেমাটা। কারণ যেহেতু শাহরুখ খানের সিনেমার সাথে ক্ল্যাশে আসছে এবং সবাই কম্পেয়ার করা শুরু করছে যে দেখো এত বড় একটা মেগাস্টারের সিনেমা এত বাজে হয়েছে, তার সাথে ক্ল্যাশে আসছে কান্নাডা ইন্ডাস্ট্রি, ছোট ইন্ডাস্ট্রির এত ভালো একটা সিনেমা। যখন কম্পেয়ারটা শুরু হয়ে গেছে, তখন কিন্তু ওই সিনেমাটার প্রমোশন অটোমেটিক হয়ে গেছে। এখন ধরো ঈদে তো শাকিব খানের সিনেমা অবভিয়াসলি ঈদে আসবে, তো ঈদে সিনেমা আসলে শাকিব খান এত বড় মেগাস্টার, তার সাথে যদি ছোটখাটো কোনো সিনেমার নাম জুড়ে দেওয়া যায়, যে দেখো রাজকুমারের সাথে সোনার চর সিনেমাটা আসছে, কোথায় 10 কোটি টাকা বাজেটের সিনেমা, আর কোথায় 10-20 লাখ টাকা 15 লাখ টাকার বাজেটের সিনেমা, তখন কিন্তু অটোমেটিক ওই ছোট সিনেমাটার প্রমোশন হয়ে যাচ্ছে। সিনেমাটা তারা জানে যে তারা ঈদে রিলিজ দিতে পারবে না, কারণ তারা কোনো হল পাবে না, ওই প্রমোশনের আশায় তারা এতগুলো সিনেমার লিস্ট নিয়ে আসে, ছোট হোক বড় হোক সব সিনেমার লিস্ট ঈদে নিয়ে আসে, যেন ওই বড় সিনেমাটার সাথে কম্পেয়ার করে একটু আলোচনা এসে তারা যেন তাদের প্রমোশনটা চালু করতে পারে, বা প্রমোশনটা হয় সিনেমার। এই কারণেই তারা মূলত আসে, তারা কিন্তু ঈদের রিলিজ দেওয়ার জন্য আসে না, তারা আসে একটু আলোচনায় থাকার জন্য। এই আলোচনাটাতে এলো, ঠিক আছে, এলো না হয় আলোচনা হলো, বক্স অফিস কি হয়? বক্স অফিস তো ওরা তো আসলে আমার মনে হয় যে প্রডিউসাররা আসলে তাদের মনে হয় কালো টাকাকে সাদা টাকা করার জন্য এসব সিনেমার মধ্যে ইনভেস্ট করে, না হলে এগুলা তো কোনো মানুষই দেখে না। আমি রিসেন্ট আমাদের দেশের কয়েকটা সিনেমার মধ্যে তুমি দেখো, সিনেমা হলের বিদ্যুৎ বিলটা উঠতে পারছে না। বাংলাদেশে অপু বিশ্বাসের একটা সিনেমা ছায়াবৃক্ষ, তারপরে দিঘির একটা সিনেমা আছে শ্রাবণ জ্যোৎস্না সম্ভবত সিনেমাটার নাম, হলের বিদ্যুৎ বিলটা উঠে না। বিদ্যুৎ বিল না ওঠার কারণে সিনেমাটা নামিয়ে দেওয়া হচ্ছে 2 দিনের মাথায়। একটা নতুন সিনেমা 2 দিনের মাথায় নামিয়ে শাকিব খানের 24 বছর 25 বছর আগে সিনেমা নতুন করে আবার লাগানো হয়েছে। অন্তত তারা বিদ্যুৎ বিলটা উঠতে পারে 15-20 বছর আগে সিনেমাটা দিয়ে, কিন্তু নতুন সিনেমাটা দিয়ে তাদের হলের যে এসি বিলটা, ফ্যানের বিলটা, লাইটিং এর খরচটা, ওই খরচটাও তাদের উঠে না। তো এইসব সিনেমা যারা ইনভেস্ট করে, আমার কাছে মনে হয় তাদের প্রচুর কালো টাকা আছে, না হলে এরকম সিনেমা তো কেউ নিজের টাকার প্রতি মায়া থাকা লাগে। তো যারা এইসব সিনেমায় ইনভেস্ট করে, আমার কাছে মনে হয় যে হয়তো তাদের টাকার প্রতি মায়া নাই, তাহলে না হলে প্রচুর কালো টাকা, এই দুইটার একটা হতে পারে। না হলে এইসব সিনেমায় 2024 সালে তো কেউ দেখবে না। কে দেখবে এইসব সিনেমা 2024 সালে, যেখানে এখন বলিউড 1000 কোটিতে পা রাখছে, ছোট মালায়ালাম ইন্ডাস্ট্রি, ছোট ছোট যেসব ইন্ডাস্ট্রি 200 কোটি 300 কোটির বক্স অফিস দিচ্ছে,
সেখানে আমাদের সিনেমার বাজেট এখন 10 লাখ 5 লাখ এরকম, যে বাজেট দিয়ে এখন নাটক তৈরি হয়। বাংলাদেশের যে এখন মেইন স্ট্রিম যে নাটকগুলো তৈরি হয়, আফরান নিশু তো এখন নাটক করে না, অপূর্ব, তারপরে তৌসিফ মাহবুব, আরো যারা যারা নাটক আছে বড় স্টার যারা, মুশফিকার ফারহান, তাদের নাটকের বাজেট এখন 5 থেকে 10 লাখ টাকা একটা নাটকের বাজেট, যে একটা নাটক শুটিং করতে সর্বোচ্চ 2 দিন লাগে। তো এরকম আর কি, নাটকের থেকেও সিনেমার বাজেট কম যারা, যেসব বস্তা বস্তা সিনেমাগুলো আছে। যেমন আমি একটা বাংলাদেশে একটা বড় প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়ার কথা বলি, তারা কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক অবদান রেখেছে, এটা কিন্তু অস্বীকার করার মতো না। তারা ধরো বাংলাদেশে প্রথম ডিজিটাল প্রযুক্তি তারাই বাংলাদেশে প্রথম এনেছে, বাংলাদেশে প্রথম ডিজিটাল সিনেমা তারাই, অনন্ত জলিল এবং তারা জাজ মাল্টিমিডিয়া তারাই এনেছে। তো তারা একটা সময় যৌথ প্রযোজনাতে জিদ্দাকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, আরিফিন শুভকে নিয়ে যৌথ প্রযোজনার সাথে এসকে মুভির সাথে অনেকগুলো সিনেমা, তারা ভালো ভালো সিনেমা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে। তো যেহেতু তারা তাদের অর্জনটা ধরে রাখতে পারেনি, এখন তারা মনে করো ময়না নামে একটা সিনেমা, ওই সিনেমাটা সম্ভবত 6-7 লাখ টাকা বাজেট, তাদের বাজেট ছিল যেখানে 5 কোটি 6 কোটি, সেখানে 6-7 লাখ টাকা বাজেটে এখন সিনেমা বানায়। এবং রিসেন্টলি তারা ঈদে একটা সিনেমা রিলিজ দিবে মনা জিন্টু নামে। তো ওই সিনেমাটাও বাজেট সম্ভবত 20 লাখের বেশি হবে না। তো যেখানে তাদের বাজেট ছিল 6 কোটি টাকা, সেখান থেকে এখন তারা 20 লাখ টাকার বাজেটের সিনেমা বানাচ্ছে। তো তাদের পতন হয়ে গেছে এবং হলও কমে গেছে, বাংলাদেশে প্রচুর হল কমে গেছে। এবং তারা আব্দুল আজিজ হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার, সে কি করে প্রতিটা ঈদের সময় একটা নাটক তৈরি করে, একটা আলোচনা তৈরি করে। আগেরবার তিনি জিন সিনেমাটা দেখার জন্য সবাইকে অফার করেছিল যে কেউ যদি পুরো সিনেমাটা একা হলে দেখতে পারে তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ওটা নিয়ে তখন অনেক আলোচনা আসছে, সমালোচনা আসছে, মার্কেটিং স্ট্র্যাটেজি যেটাকে বলে। এবার তিনি আবার ওই সেম জিন 2 এবার তিনি প্রমোশন স্ট্র্যাটেজি নিয়েছে যে প্রতিটা সিনেমা হলের সামনে অ্যাম্বুলেন্স রাখবো, ঠিক আছে, অ্যাম্বুলেন্সে মানুষ ভয় পেয়ে যাবে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাব। আগের বার তো মানুষ হরর সিনেমা দেখতে গিয়ে হাসতে হাসতে শেষ। হরর সিনেমা তোমার মনে করো ওই ঘোড়া যে বিএফএক্স গুলো দেখাইছে, সব মানুষ হাসতে হাসতে শেষ। হরর সিনেমা দেখতে গিয়ে সবাই কমেডি সিনেমা দেখে আসছে। তো এবার তারা ডিসিশন নিয়েছে যে তারা এবার কোনো বিএফএক্স রাখবে না, এবার রিয়েল স্টোরি নিয়ে তারা সিনেমাটা বানাবে, কোনো বিএফএক্স রাখবে না এবার। তো এবার বলতেছে যে প্রতিটা সিনেমা হলের সামনে তারা অ্যাম্বুলেন্স রাখবে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স রাখলে তারা যদি কোনো পেশেন্ট অসুস্থ হয়ে যায়, কোনো অডিয়েন্স অসুস্থ হয়ে যায়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাবে। এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, কিন্তু তাদের সিনেমার বাজেট নেই। তারা মূলত এখন এই যে তোমাদের এসকে মুভিজ যেরকম সার্ভিস দিয়ে থাকে, ভ্যানিটি ভ্যান, ক্যামেরা, এরকম আমাদের জাজ মাল্টিমিডিয়াও সেম হয়ে গেছে। তারা এখন তাদের ওই ভাড়া দিয়ে, যেসব তাদের প্রজেক্টর, তারপরে সার্ভার, এগুলো ভাড়া দিয়ে তারা এখন তাদের প্রোডাকশন হাউসটা টিকিয়ে রাখছে। কিন্তু আসলে তাদের সিনেমা লাস্ট, তাদের কোন সিনেমাটা, হাওয়া সিনেমাটা তারা ডিস্ট্রিবিউট করেছিল, ওটা কিন্তু তাদের প্রোডাকশনের সিনেমা না, ওটা তারা ডিস্ট্রিবিউট করেছিল। ওই সিনেমাটা একটু ভালো চলেছে, আর কোন সিনেমা তাদের চলে না এখন আর। কিছুদিন আগে তো একটা হিন্ট মোটামুটি একটা দেওয়া হলো যে নবাব 2 আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে কি বক্তব্য থাকবে? এটা জাজ মাল্টিমিডিয়া জীবনও আনবে না। শাকিব খানের সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক খুব ভালো না। এটা যদি আনে তাহলে এসকে মুভিজ আনবে। আর ওই সময় আমি তোমাকে বলি, যখন আব্দুল আজিজ লাইভ করছিল তখন নতুন একটা হিরো সাথে লাইভ করছিল। এখন কার এত সময় আছে যে নতুন তাদের ছাগলের মতো ম্যামে শুনতে যাবে? তো এখন তোমার শাকিব খানের যদি কোনো একটা কিছু বলা হয় তাহলে না অডিয়েন্স গিয়ে দেখবে যে আসলে কি বলছে বা কি আসে বিষয়। মূলত ওই রিলসটা, সরি, ওই লাইভটা তারা করছিল তাদের সিনেমা পটু একটা সিনেমা আসছে, ওই সিনেমাটা প্রমোশনের জন্য। তো ওই লাইভটা তো কেউ দেখবে না, কারো তো খেয়ে দে কাজ নেই যে ও লাইভ গিয়ে দেখবে। তখন ওই শাকিব খানের সিনেমাটার নাম বলেছে যেন সবাই গিয়ে লাইভটা দেখে। আসলে কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সাথে কোনো শাকিব খানের বর্তমানে সম্পর্ক নেই যে সিনেমা আসবে, ওটা মূলত লাইভটাকে একটু হাইলাইটস করার জন্যই ওই পয়েন্টটা বলা হয়েছে। আচ্ছা আব্দুল, পরবর্তীতে যেটা জানতে চাই সেটা হচ্ছে তুফান, দরদ আর রাজকুমার, এই তিনটে সিনেমায় কি ব্লকবাস্টার হবে বলে মনে হয়? আমার কাছে মনে হয় একটা সিনেমা হবে না, ব্লকবাস্টার হবে না একটা সিনেমা, সেটা হচ্ছে রাজকুমার সিনেমাটা। আমার কাছে মনে হয় না ব্লকবাস্টার হবে। এটার মূলত একমাত্র কারণ হচ্ছে হিমেল আশরাফের আমার মনে হয়, এটা আমার কাছে পার্সোনালি মনে হয় অতি আত্মবিশ্বাসী
এবং তিনি মনে করে যে একবার ব্লকবাস্টার হয়ে গেছে বলে বারবার তিনি বেঁচে যাবে। এটা আমার কাছে প্রিয়তমা আহামরি কোনো ভালো সিনেমা না আমার মতে। আহামরি যে একদম মাস্টারপিস এরকম কোনো সিনেমা না। ওই সিনেমা থেকে যদি শাকিব খানকে তুলে নেওয়া হয় তাহলে ওই সিনেমায় কিচ্ছু নেই প্রিয়তমা সিনেমায়। ধরো হিমেল আশরাফের আগে যে সিনেমাটা সুলতানা বিবিয়ানা, ওটা তো ডিজাস্টার হয়েছে, এবং ওই সিনেমাটা আর প্রিয়তমা সিনেমাটার কিছু সিমিলারিটি আছে। যদি তুমি ওই সিনেমাটায় শাকিব খানকে তুলে নাও তাহলে কিন্তু প্রিয়তমা সিনেমা কিচ্ছু নেই, মানুষ দেখার মতো কিছু নেই ওই সিনেমার মধ্যে। এবং রাজকুমার সিনেমাটা উনি এখন পর্যন্ত কিছু মুক্তি দেওয়ার আগে অনেক বেশি বেশি কথা বলতেছে। আমার কাছে মনে হয় যে উনি অতি আত্মবিশ্বাসী, এই কারণে আমার কাছে মনে হয় যে রাজকুমার সিনেমাটা ব্লকবাস্টার নাও হতে পারে এবং হলেও হতে পারে। আমি বলছি না যে হবে না, এটা আমার পার্সোনালি মনে হয় যে তার অতি আত্মবিশ্বাসের কারণে হয়তো এই সিনেমাটার ক্ষতি হতে পারে। আর দরদ আর তুফান নিয়ে কি বক্তব্য থাকবে? তুফান আমার কাছে মনে হয় যে তুফানের সামনে আমার মনে হয় না কোনো সিনেমা আসবে কোরবানির ঈদে। আমার মনে হয় না কারো সাহস হবে যে কোরবানি, যদিও আসে হয়তো প্রমোশনের আশায় আসবে, কিন্তু যাদের টাকার প্রতি মায়া আছে বা সিনেমার প্রতি মায়া আছে তারা আমার মনে হয় না তুফানের সামনে আসবে কোরবানি ঈদে, ওটা ব্লকবাস্টার হবে। আর অনন্য মামুন কিন্তু পরিচালক হিসাবে অতটা সফল না, ঠিক আছে। অনন্য মামুন অনেক কিছু প্রমাণ করতে হবে, তিনি আগে যে কাজগুলো করেছে তেমন একটা সফলতা পায়নি যে ব্লকবাস্টার হয়েছে। তো ধরো সিনেমাটা যদি ভালো হয়, স্টোরি ভালো হয়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে ব্যবসা করার অবশ্যই সুযোগ আছে। আর শাকিব খানের জন্য বিদেশি নায়িকারা একটা লাকি বলা চলে, কারণ শাকিব খান বিদেশি নায়িকাদের সাথে কখনোই ফ্লপ হয় নাই বা হয় নাই। তো যেহেতু 3টা সিনেমায় বিদেশি নায়িকা, কোর্টনি কফি আমেরিকান, আরেকটাকে তুফানে হচ্ছে তোমার মিমি চক্রবর্তী আছে, আর দরদের মধ্যে তো সোনাল চৌহান আছে। তো যেহেতু 3টা সিনেমাতেই বিদেশি নায়িকা আছে এবং প্রিভিয়াস শাকিব খানের কোন সিনেমায় বিদেশি যারা বাইরের নায়িকা তাদের সাথে কোনো সিনেমায় ফ্লপ হয়নি, সবগুলো সিনেমা ব্লকবাস্টার হয়েছে। এমনও হতে পারে যে 3টা সিনেমায় ব্লকবাস্টার হয়ে গেছে যেহেতু শাকিব খানের জন্য বিদেশি নায়িকার আশীর্বাদের মতো। তাহলে এরপর থেকে কি মনে হচ্ছে, শাকিব ভাইয়া কি বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করবেন? মানে অবশ্যই যাদের দিয়ে সাকসেস যখন বেশি আসবে, এটা যদি যেমন ধরো তুমি একজন ফ্যান হিসেবে ফিল করছো এটা, বা এটা নিয়ে আমি লেখালেখি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, এটা শাকিব ভাইয়া বা প্রডিউসার্সরা নিজেরা যখন ফিল করবেন তাহলে তো তারা এখন এটা বলতে পারেন যে আমরা শাকিব ভাইয়াকে বিদেশি নায়িকাদের সঙ্গেই কাস্টিং দেখতে চাই। এটা তো আমি এই কথাটা আমি বলি না, এটা কালকে চ্যানেলে অনলাইন থেকে একটা রিপোর্ট আসছে, ওইখানে বলা হয়েছে এই কথাটা যে শাকিব খান বিদেশি নায়িকাদের সাথে সফল। এটা আমার কথা না, এটা সাংবাদিকদের নিউজ চ্যানেলের কথা। তো এটা অবশ্যই আর আমার কাছে যদি ব্যক্তিগত ভাবে মনে হয় যে শাকিব খানের সাথে অভিনয় করার মতো স্ট্যান্ডার্ডের নায়িকা এখন বাংলাদেশে বর্তমানে নাই। আমার কাছে যেটা মনে হয় কোনো নায়িকাই নেই, একটাও নেই আমার কাছে মনে হয়। যদি আছে তবে মেইন স্ট্রিম সিনেমার নায়িকাদের মধ্যে নাই, নাটকের মধ্যে আছে। নাটকের মধ্যে অবশ্যই ভালো ভালো অভিনেত্রীরা আছে, মেহজাবিন চৌধুরী, তানজিদ দিশা, তারপরে নিহা, অনেকেই আছে ভালো ভালো কাজ করে, নাটকের মধ্যে আছে। কিন্তু মেইন স্ট্রিম যেসব নায়িকারা আছে তাদের বর্তমানে ফিটনেস নেই। কিছু কিছু আছে সারা বছর কন্ট্রোভার্সিতে থাকে ফ্যামিলি নিয়ে, আবার কিছু কিছু আছে ভালো অভিনয় করতে পারে না। এরকম মেইন স্ট্রিম যেসব সিনেমা নায়িকারা আছে বাংলাদেশে, আমার কাছে মনে হয় না কোনো নায়িকা এখন বর্তমানে শাকিব খানের সাথে যায়, বা শাকিব খানের যে এখন বর্তমানে যে অবস্থা, ওই অবস্থার সাথে আমার মনে হয় না যে বর্তমানে কোনো নায়িকা আছে যে শাকিব খানের সাথে অভিনয় করার মতো যোগ্যতা আছে। আমার মনে হয় না কোনো নায়িকার নাই। তো এই কারণে আমার মনে হয় আমি ফ্যান হিসেবে চাই অবশ্যই বাইরের নায়িকাদের সাথে কাজ করা উচিত। যে যারা বলে যে আমাদের বাংলাদেশে কি নায়িকা নাই, আমাদের বাংলাদেশি নায়িকাদের সাথে কেন কাজ করে না, আমাদের নায়িকাদের কি কোনো কি পোটেনশিয়াল নেই, তারা আসলে মূলত কিছু তো বলতে হবে, কিছু না বলে তো আর থাকতে পারে না। এখন কিছু একটা বলে তো আলোচনায় আসতে হবে বা খবরের নিউজ হেডলাইন বানাতে হবে, তো এই কারণে বলে, না হলে এগুলা কোনো ভিত্তি নেই। একটা প্রডিউসার সে দেখবে যে তার সিনেমার জন্য কোন নায়িকাটা পারফেক্ট বা কোন নায়িকাটা ভালো, যে কাকে নিলে সিনেমাটা হাইপ ভালো উঠবে তাকে নিবে। তাই সে কেন নিবে যে 4 বাচ্চার মাকে নিবে, এরকম নায়িকাদের তো নেওয়ার দরকার নেই। বাংলাদেশে যদি ভালো নায়িকা থাকতো তাহলে তো অবশ্যই নিত। এখন বর্তমানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে শাকিব খানের সাথে অভিনয় করার মতো এখন বর্তমানে কোনো নায়িকা নেই, এটা আমার মনে হয়। তাহলে এটা তো বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য খুব নেগেটিভ একটা দিক, যে একটা গোটা ইন্ডাস্ট্রিতে কোনো মানে সুপারস্টারের সঙ্গে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কোনো পজিটিভ জিনিসই নেই, তুমি নেগেটিভ খুঁজছো কেন? বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো পজিটিভ জিনিসই নেই শাকিব খান ছাড়া, আর সব নেগেটিভ। কোন সুপারস্টার আছে শাকিব খান ছাড়া? নায়কে দিয়ে না, নায়কে দিয়ে কি করবো? নায়িকাটা হচ্ছে সিনেমার মধ্যে নায়িকাটা হচ্ছে সেকেন্ড চয়েস,
ফার্স্ট চয়েস তো অবশ্যই নায়ক। তো শাকিব খান ছাড়া তো তেমন কোনো স্টারই নেই বাংলাদেশে। নায়িকা তো দূরের ব্যাপার। স্টার আমি স্টার কেন বলছি, বাংলাদেশে বর্তমানে কি আছে টেকনোলজি, যে সিনেমাটোগ্রাফার, হ্যাঁ কিছু ভালো সিনেমাটোগ্রাফার যারা ওটিটিতে কাজ করছে তারা আছে, ভালো ডিরেক্টরের সংখ্যা কম, ভালো সিনেমাটোগ্রাফারের সংখ্যা কম, ভালো এডিটরের সংখ্যাও কম, সবকিছু কম। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন তলানির দিকে বলা চলে। এই কারণে শাকিব খান বাইরের টেকনিশিয়ানদের সাথে কাজ করে, ইন্ডিয়ান টেকনিশিয়ানদের সাথে কাজ করে। এটা নিয়েও প্রবলেম, কেন শাকিব খান বাংলাদেশের টেকনিশিয়ানদের সাথে কাজ করে না, কেন করবে? যে সিনেমা চোখেই দেখা যাচ্ছে না সেই সিনেমা কেন করবে শাকিব খান? বাংলাদেশের বর্তমানে ইন্ডাস্ট্রিটা খুবই নিচের দিকে, সিনেমা ইন্ডাস্ট্রির দিকে। আর আমি কালকে একটা পোস্ট করছিলাম যে শাকিব খান এবং অপূর্বকে নিয়ে। শাকিব খান তার ক্যারিয়ারে অনেকবার অনেক বিপদে পড়েছে, সেটা পার্সোনাল লাইফ নিয়ে হোক, প্রফেশনাল লাইফ নিয়ে হোক। শাকিব খানের যে যৌথ প্রযোজনা সিনেমাগুলো, শিকারী, নবাব, এগুলো বন্ধ করার জন্য কত আন্দোলন, কত কিছু করা হয়েছে ওই সময়। অনেকবার অনেক বিপদে শাকিব খান পড়েছে। তবে শাকিব খানকে কিন্তু তার কোনো সহকর্মী কোনোদিনও সাপোর্ট করে নাই, তার পাশে এসে দাঁড়াবে, কোনোদিনও তার পাশে আসে নাই কেউ। আর অপূর্ব তো ধরতে গেলে একটা সাধারণ টিভি অভিনেতা বা নাটকের অভিনেতা। তিনি একটা সাধারণ একটা ঝামেলা পড়ার কারণে বাংলাদেশের আমি দেখি নাই এমন কোন টিভি অভিনেতা বাদ আছে যে অপূর্বকে সাপোর্ট করে নাই। টিভি অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ান হতে, প্রডিউসার হতে, সবাই কিন্তু অপূর্বর পাশে এক পায়ে দাঁড়া হয়ে গেছে, যে অপূর্ব কি ঠিক না ভুল ওটার দিকে তাকায়নি, তারা কিন্তু অপূর্বকে সাপোর্ট করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আর নাটক ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎ। সিনেমা ইন্ডাস্ট্রিটা দিন দিন নিচের দিকে যাচ্ছে আর নাটক ইন্ডাস্ট্রিটা দিন দিন উপরের দিকে যাচ্ছে, কারণ তারা নিজেদের মধ্যে একতাবদ্ধ। আর বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে সেটা নাই। এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রির মধ্যে শুধু এফডিসির মধ্যে কয়েকটা ছাপড়ি ঘুরে, ওরা তোমার মনে করো কাজ নেই, সারাদিন ইন্টারভিউ দিয়ে বেড়াবে। আর ওদের ইন্টারভিউ কে দেখে? নেয় না তো, ওরা নিজেরা টাকা দেয়, ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ওদের কাজ হচ্ছে সারাদিন ইন্টারভিউ দেওয়ার জন্য, আর এই ঘোরাঘুরি করা, আর কোনো তাদের কাজ নেই। আর কিছু কিছু মানুষ আমি ওদিন দেখছি যে বলে বাংলাদেশের এফডিসি তে কয়েকজন কর্মকর্তার বেতন পাচ্ছে না, 5-6 মাসের বেতন নেই। শাকিব খান কেন কিছু দিবে না? আমার কথা হচ্ছে শাকিব খান কেন দিবে? তার কি ঠেকা পড়ছে? শাকিব খান এখন এফডিসি কিছুই না, সে সাধারণ একটা অভিনেতা এখন বর্তমানে। সে কি এফডিসির প্রেসিডেন্ট না এফডিসির সভাপতি? কিছুই না শাকিব খান এখন বর্তমানে। শাকিব খান সাধারণ একজন অভিনেতা এখন বর্তমানে। শাকিব খানের কাছে বলছে শাকিব খান দরদের বুর্জ খলিফার মধ্যে প্রমোশন করবে, রাজকুমারের প্রমোশন করবে বুর্জ খলিফায়, অথচ সিনেমার লোকেরা বেতন পাচ্ছে না। বেতন দিবে কে? এফডিসির সভাপতি, যে এফডিসির প্রেসিডেন্ট, সে দিবে। শাকিব খান কেন দিবে? শাকিব খানের কি ঠেকাটা লাগছে? মানে এরা সব কিছুর মধ্যে শাকিব খানকে টেনে একটা আলোচনা করতে চায়, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায়, যেন তারা তাদের ইন্টারভিউ কে দেখবে? তারা যদি সারাদিন ছাগলের মতো মেমে করে, তাদের ইন্টারভিউ তো কেউ দেখবে না। তো শুধুমাত্র ওই আলোচনা আসার জন্য সব সময় তুমি দেখবা বাংলাদেশের যত পুরনো অভিনেতারা আছে তারা ওই ইন্টারভিউ দেয়, এটাই হচ্ছে তাদের কাজ। আর ইন্টারভিউর মধ্যে অবশ্যই শাকিব খানের কয়েকটা লাইন থাকবে যেন ওই ইন্টারভিউটা একটু আলোচনা আসে। এটা ছাড়া তাদের বর্তমানে আর কোনো কাজ নেই। আর বাংলাদেশে একটা পুরনো একজন অভিনেতা আছে, আমি নাম ধরেই বলি, সে কিছু করলে আমার ছেড়া যায় না। তো ওমর সানির নাম ওনার, উনি সম্ভবত ওনার বয়স আমার মনে হয় 55 বছর সম্ভবত ওনার বয়স। উনি বলছে আমাদের সময় আমরা 12 বছর 12টা সিনেমা করতাম, 12 বছর খেলতাম, আমরা 12 বছর ব্লকবাস্টার দিতাম। ওনার সময়টাই ছিল না কখন। উনি বাংলাদেশের দ্বিতীয় সারির একটা অভিনেতা ছিল, সম্ভবত 2-1টা সিনেমা হিট গেছে, ওনার কোনোদিন সময় ছিল না। আর উনি বড় বড় কথা বলে আমাদের সময় এরকম করতাম, আমাদের সময় ওরকম করতাম। তোদের সময় এখন কে নিছে? তোর বয়স 55, রজনীকান্তের সম্ভবত আমার মনে হয় 75 মনে হয় রজনীকান্তের বয়স। উনি এখনো মেগাস্টার। তো তুই সিনেমা কর, তোর কে মানা করছে? তো সারাক্ষণ তারা তাদের কাজই হচ্ছে শুধু সমালোচনা করা, আর কোনো কাজ নেই তাদের খেয়ে দেয়। বাংলাদেশে ইতিমধ্যে একজন প্রযোজককে তার মানে খুঁজে পাওয়া গেছে যিনি অর্থ বিনিয়োগ করছেন ভালো সিনেমা নির্মাণের জন্য, আশাদ আদনান। শাকিব খানও তো আছে, শাকিব খানও তো কিন্তু চাচ্ছে যে তার এসকে ফিল্মস থেকে করার জন্য, সিনেমা প্রডিউস করার জন্য, কিন্তু আশাদ আদনান দিচ্ছে না। আমি দেখলাম রাজকুমার সিনেমাটাও শাকিব খানের করার কথা ছিল, সেটাও আশাদ আদনান এখন করছে। তারপরে সম্ভবত মায়া সিনেমাটা, যেটা নাম চেঞ্জ হবে, সেটাও শাকিব খান আশাদ আদনান জুটি করছে। না, মায়া সিনেমাটা কিন্তু শাকিব খানের করতে হবে, কারণ সেটার জন্য শাকিব খান অনুদান পেয়েছে 60 লক্ষ টাকা বাংলাদেশ সরকার থেকে। সেটা কিন্তু এসকে ফিল্মস থেকে করতেই হবে বাধ্যতামূলক। সম্ভবত কো প্রডিউসার হিসেবে আশাদ আদনান থাকছে। আর নেক্সট যে তৃতীয় সিনেমাটা যে কথা বলা হচ্ছে, তৃতীয় সিনেমাটা ওটা সম্ভবত হিমেল আশরাফের সাথে না, ওটা সাহেব নামে একটা সিনেমা, সাহেব চন্দন ডিরেক্টর, সিনেমাটার নাম সাহেব।
যেটা শোনা যাচ্ছিল কিছুদিন আগে। হ্যাঁ, ওই সিনেমাটা আমার মনে হয় যে 3 নাম্বারটা সিনেমা। তো এখন বর্তমানে আমার মনে হয় শাকিব খান এবং আশাদ আদনান এই দুইজনই প্রডিউসার আছে যে যারা ভালো সিনেমায় ইনভেস্ট করতে চায়। আরেকজন আছে কামাল লিপুর নাম সম্ভব, সরি আমি পুরো নামটা ভুলে গেছি। কিবরিয়া। হ্যাঁ, তো উনিও আছে, উনি কিন্তু ইনভেস্ট করছে ভালো ভালো সিনেমায়। এই 2-3 জন ছাড়া বাংলাদেশে এখন বড় বাজেটে সিনেমা করার জন্য কলিজা নেই। সিনেমা, ওই যে হিমেলা সাহেব একটা কথা বলছে যে সিনেমা করতে কলিজা লাগে, সিনেমা খরচ করতে কলিজা লাগে, এটা কিন্তু অনেকের নেই এখন বাংলাদেশে বর্তমানে। তাহলে এইরকম একটা সিচুয়েশনে আজ থেকে 15-20 বছর পরে গিয়ে কি হবে? মানে সাকিব ভাইয়া এখন তার ফেজটা চলছে, ফেজটা শুরু হয়েছে গত মোটামুটি আমরা কবে থেকে আমরা বলতে পারি যে সাকিব ভাইয়া স্টারডামটা শুরু হলো? 2008 থেকে, আমার প্রিয় সিনেমার পরে থেকে। তো 2008 থেকে 2024 ধরলাম আরো 15 বছর সাকিব ভাইয়া স্টারডাম। দেন নেক্সট এখন সুপারস্টার তার কোন ইন্ডাস্ট্রিতে তৈরি হবে না, সেটা বাংলাদেশ হোক, সেটা বলিউড হোক, হলিউড হোক, কোন ইন্ডাস্ট্রিতে এখন যে বর্তমান যুগ চলে এসেছে ওই যুগে তার সুপারস্টার তৈরি সম্ভব না। এখন হচ্ছে ভালো সিনেমা, এখন হচ্ছে সিনেমাই সুপারস্টার। যে বর্তমানে যারা সুপারস্টার আছে তারাই হচ্ছে লাস্ট সুপারস্টার। শাহরুখ খান, সালমান খান বলিউডের, বা হলিউডের টম ক্রুজ, যারা আছে এরাই হচ্ছে কিন্তু সুপারস্টারদের শেষ সুপারস্টার। তাদের পরে কিন্তু আর কোনো সুপারস্টার আসবে না। শাকিব খান, তারপরে কিন্তু আর কোনো সুপারস্টার আসবে না। এখন বর্তমানে সিনেমাটার মেকিং, সিনেমাটার এক্সিকিউশন, সিনেমাটাই হচ্ছে সুপারস্টার। সিনেমাটা ভালো হলে ওই সিনেমাটা চলবে। ধরো রণবীর কাপুর তোমার 1000 কোটি টাকা ইনকাম করে ফেলছে, 1000 কোটি টাকার বক্স অফিস দিয়ে ফেলছে, কিন্তু রণবীর কাপুর তো সালমান খানের থেকে বড় কোনো সুপারস্টার না, কিন্তু সালমান খান কিন্তু আজও 1000 কোটির বক্স অফিস দিতে পারে নাই। এই কারণে ভালো সিনেমাটাই হচ্ছে এখন বর্তমানে সুপারস্টার। ভবিষ্যতে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যদি এক্সিস্ট করতে চায় তাহলে অবশ্যই তোমার ভালো সিনেমা করতে হবে, সেটা সুপারস্টার না হলেও ভালো সিনেমা করতে হবে। যেমন আমি তোমাকে বলি, রায়হান রাফির সিনেমা গুলো কিন্তু ভালো চলে। সিনেমা কিন্তু শাকিব খান এখন শাকিব খান আসছে, তার আগে কিন্তু তিনি কোনো সুপারস্টারদেরকে নিয়ে কাজ করে নাই, কিন্তু তিনি ভালো সিনেমা দিয়েই তিনি এখন রায়হান রাফি ডিরেক্টরদের মধ্যে সুপারস্টার এখন রায়হান রাফি। তো এরকম প্রতিটা ডিপার্টমেন্টে আমার মনে হয় ভালো কাজ করলে সিনেমা অবশ্যই চলবে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি এই প্রশ্নটা সবার কাছেই জানতে চাই, তাই তোমার কাছেও জানতে চাইছি যে সাকিব ভাইয়ার সঙ্গে কোন নায়িকাকে এখনো পর্যন্ত দেখতে সবচেয়ে ভালো লেগেছে? ভালো লাগছে সেটা আমার কাছে মনে হয় সাকিব খানের ক্যারিয়ারটা হচ্ছে 3টা ধাপ। আমি যদি তোমাকে বলি, একটা হচ্ছে যখন তিনি নতুন এসেছে, 4-5 বছর তিনি সাইড অ্যাক্টর, দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছে। তারপরে একটা যুগ আসছে যে সাকিব খানের স্টারডমটা শুরু হওয়ার যুগ, এখন বর্তমান যুগ। তো আমি যদি বলতে হয়, আমি কিন্তু 3টা ধাপ থেকে বলতে হবে, একটা ধাপে আমি বলতে পারবো না। আমি যদি সাকিব খানের ক্যারিয়ার শুরুর দিকটা বলি, তখন আমার কাছে মনে হয় যে শুরুর দিকে তার সাথে মানাতো শাবনূর, বাংলাদেশের নায়িকা, লেডি সুপারস্টার, একমাত্র সুপারস্টার লেডি। তো আমার কাছে মনে হয় যে তার ক্যারিয়ারের শুরুর দিকে শাবনূরকে তাকে মানাতো, এবং মিডিলে যখন তার সুপারস্টারডমটা শুরু হয়েছে তখন তাকে সাহারার সাথে ভালো মানাতো আমার কাছে মনে হয়, প্রিয়ামা সিনেমার নায়িকা। আর বর্তমানে আমার কাছে মনে হয় যে মিমি চক্রবর্তী ছাড়া শাকিব খানকে ভালো মানাবে না কারোর সাথে, আমার কাছে এটা বর্তমানে মনে হয়। আর আমার কাছে একটা ইচ্ছা ছিল যে কোয়েল মল্লিকের সাথে শাকিব খানের একটা সিনেমা করার, কিন্তু এখন তার সেটা সম্ভব হচ্ছে না। আমি কিন্তু কোয়েল মল্লিকের অনেক বড় ফ্যান, সেটা অনেক আগে থেকেই, তার অনেক সিনেমা দেখেছি। তো এখন তার সম্ভব না, তিনি হয়তো কমার্শিয়াল সিনেমা করে না বর্তমানে। তো কোয়েল মল্লিকের সাথে যদি শাকিব খান কোনদিন সুযোগ হয় সিনেমা করার, তাহলে আমি ওই সিনেমাটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড থাকবো, যেহেতু আমি কোয়েল মল্লিকের ফ্যান এখানে। তো আমি বর্তমানে মিমি চক্রবর্তীকে শাকিব খানের একমাত্র যোগ্য মনে করি। বাংলা থেকে যদি 2 বাংলা নায়িকা থাকে তাহলে আমি অবশ্যই মিমি চক্রবর্তীকে মনে করি। থ্যাংক ইউ সো মাচ আব্দুল, একটা সুন্দর আমরা ইন্টারভিউ সেশন করলাম, এবং আমি অবশ্যই চাইবো যে আব্দুল যেভাবে আমাদের পাশে ছিল তেমন ভাবেই আমরা আব্দুলকে সবসময় পাবো, এবং আব্দুল অনেক স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলে, যেটা আমার প্রচন্ড ভালো লাগে। আর এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের এই অনুষ্ঠানটা। আব্দুল, তুমিও সব অবশ্যই চেয়েও যে যেন আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি। আর একটা লাস্ট প্রশ্ন, এটা আব্দুলের কাছ থেকে আমি উত্তরটা চাই, সেটা হচ্ছে আমার ট্রোলিং নিয়ে কি বক্তব্য থাকবে? আমি তো 2 বাংলার এখন সেরা হয়ে গেছি ট্রোলিং এর দিক থেকে। ট্রোলিং তো কাকে নিয়ে হয় না, ওই দিন আমি দেখলাম সৃজিত মুখার্জি একটা কথা বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ট্রোলিং হয়, কাজী নজরুল ইসলামকে নিয়ে ট্রোলিং হয়। ট্রোলিং তো সবাইকে নিয়ে হয়, যারা অনেকের চেয়ে এগিয়ে যায়
তাদেরকে নিয়ে ট্রলিং হয়। আমার কাছে মনে হয় তুমি অনেকের থেকে এগিয়ে গেছো, এই কারণে তোমাকে নিয়ে ট্রলিং হচ্ছে। তোমাদের থেকে যারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে তো আর ট্রলিং হচ্ছে না। তো অবশ্যই তুমি যেহেতু একটা পর্যায়ে গেছো, অবশ্যই তোমাকে নিয়ে ট্রলিং হবে। কারণ ট্রলিং সবাইকে নিয়ে হবে, এটা থামানোর কোনো উপায় নেই। তা আমার কাছে মনে হয় এটা যত এড়িয়ে চলা যায় সেটাই ভালো। কারণ পৃথিবীর এমন কোন স্টার সুপারস্টার নেই যাকে নিয়ে ট্রল হয় না। এমন কোন স্টারকে দেখাতে পারবে না যে তাকে নিয়ে ট্রল হয় না কখনো। প্রতিটা যারা সফল মানুষকে নিয়ে ট্রল হয়। তো আমি মনে করি তুমি সফল, এই কারণে তুমি ট্রল হচ্ছ। থ্যাংক ইউ সো মাচ আব্দুল, খুব ভালো থেকো। আবার আমরা খুব শীঘ্রই এরকম একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো। অবশ্যই ঈদের সময় আড্ডা হবে রাজকুমারের, নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে ভালো থেকো আব্দুল। দর্শকদের বললাম সকলকে অনেক ধন্যবাদ আমাদের এপিসোডটি এতক্ষণ ধরে দেখার জন্য। আবার নেক্সট এপিসোড নিয়ে আমরা শীঘ্রই আসছি। তাহলে এখনের জন্য সকলকে টাটা।